শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। 5 আগস্টের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। এইসব রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে এবং হচ্ছে। সংস্কার প্রস্তাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো জনপ্রশাসন সংস্কার কমিশনের 4 প্রদেশ গঠনের প্রস্তাব। জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের 4 পুরনো প্রশাসনিক বিভাগ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী অঞ্চলকে 4 বিভাগের মর্যাদা প্রদানের প্রস্তাব করেছেন। কমিশনের মতে এই বিকেন্দ্রীকরণ স্থানীয় শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বর্তমানে দেশের প্রশাসন ব্যবস্থা কেন্দ্রীভূত। কমিশন মনে করে 4টি প্রদেশ গঠন করা হলে প্রতিটি প্রদেশের নিজস্ব কাঠামো শক্ত হবে এবং শক্তিশালী সরকার থাকবে। এতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় সমস্যাগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। সংস্কার কমিশনের 4 প্রদেশের বাংলাদেশ গঠনের প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত কোথাও কোনো ইতিবাচক মতামত দৃশ্যমান হয়নি, বরং এই প্রস্তাবের বিরুদ্ধে গণমাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় প্রস্তাব 4 প্রদেশের বাংলাদেশ। অনুষ্ঠানে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মুশতাক আহমেদ, জাতিসংঘের সাবেক কর্মকর্তা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আকম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে দিয়েই বরং শুরু করি। খুব সাধারণভাবে যদি যেতে চাই, একেবারে সর্বস্তরের মানুষ যেন আমাদের দর্শক যারা আছেন তারা বোঝেন, একটা অঞ্চলকে আমরা কখন আসলে প্রদেশের মর্যাদাতে বা তার বৈশিষ্ট্যগুলো আসলে কি? আমরা তো বিভাগ সম্পর্কে জানি আমাদের দেশে রয়েছে, প্রদেশ আসলে কখন সেটা হয়? প্রদেশ যেমন ধরেন যে আমরা যেগুলো দেখে আসছি সেটা হচ্ছে যে ভারতে প্রদেশ আছে, যেটা 1953 সালে তাদের প্রদেশগুলো বিভাজন হয়েছে। আগের থেকে ছিল রাজ্যগুলো ছিল, পরে সেটাকে ভাগ করা হলো হচ্ছে যে জাতিভিত্তিক, ধর্মভিত্তিক এভাবে ভাগ করা হয়েছে। এই ভাগ করতে যে যেমন 47 সালে যখন ভারত স্বাধীন হয় তখন আসাম একটা অংশ ছিল, সেই আসাম কিন্তু ভেঙে কয়েকটা প্রদেশ হয়েছে, কারণ এক একটা অংশের এক একটা জাতিসত্তা, সেখানে তাদের জাতিসত্তা আলাদা, তাদের ভাষা আলাদা, যার ফলে সেখানে যেমন মণিপুর, মিজোরাম, অরুণাচল এই প্রদেশগুলো সেখানে তৈরি হয়েছে আসাম ভেঙে। তো এভাবে যেমন বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে। কারণটা হচ্ছে কি, যে ঝাড়খণ্ডে মূলত হচ্ছে তারা সাঁওতাল অধিবাসীরাই হচ্ছে অধিকাংশ, সেখানে তাদের জাতিসত্তাটা আলাদা। এই আলাদা জাতিসত্তার জন্য তৈরি হয়েছে সেখানে। আবার যেমন ধরেন যে নেপালে আপনার হচ্ছে আগে এক কেন্দ্রিক রাষ্ট্র ছিল, তারপরে রাজতন্ত্র উচ্ছেদ হওয়ার পরে 2015 সালে নেপালে যে কাজটা করলো, তারা সেখানে আপনার হচ্ছে ফেডারেল ফর্মে তারা গেছে, মানে যুক্তরাষ্ট্রীয় ধরন যে প্রদেশ করেছে তারা সেখানে 7টা প্রদেশ করেছে। সেই 7টা প্রদেশ করবার জন্য তাদেরও যে যুক্তিগুলো কাজ করেছে সেটা হচ্ছে যে নেপালে হচ্ছে কিছু তরাই অঞ্চল মানে সমতলীয় অঞ্চল, কিছু পাহাড়ি অঞ্চল, কিছু বনাঞ্চল, এই ধরনের ভাগগুলো রয়েছে। এইসব ভাগগুলোর উপর ভিত্তি করে তারা প্রদেশ করেছে। তারা সেখানে কিন্তু ধর্ম মোটামুটি একই ধর্মীয় এতে। আবার যেমন ধরেন আমরা জানি যে আমেরিকাতে অনেকগুলো স্টেটস আছে, তো আমেরিকার স্টেটসগুলো এটা কিন্তু আমাদের এই যে ভারতের কথা বলি বা পাকিস্তানে যেমন 4টা প্রদেশ আছে, পাকিস্তানে যে সিন্ধ, বেলুচিস্তান, পাঞ্জাব আর হচ্ছে খাইবার পাখতুনখোয়া। এখন এই যে 4টা প্রদেশ, এই 4টা প্রদেশ হচ্ছে তাদের কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা তারা হচ্ছে জাতিগোষ্ঠী, সেখানে তাদের ওইভাবেই তারা ভারতেও জাতিগোষ্ঠী। কিন্তু যেমন ধরেন আমেরিকাতে যেটা হয়েছে, আমেরিকাতে কিন্তু এটা আপনার আদিবাসী যারা ওখানকার জাতিসত্ত্বা ওইভাবে কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রটা গড়ে ওঠেনি। মার্কিন যুক্তরাষ্ট্রটা হচ্ছে বিশাল এক ভূখণ্ডে আপনার হচ্ছে যে ইউরোপিয়ান যারা যে তারা ওখানে তারা তো নির্দিষ্ট কোনো জাতি আসলে সেই জায়গায় আলাদা করার প্রশ্নটা আসে না, তারা নির্দিষ্ট কোনো জাতি না। সেখানে প্রশাসনিক কারণে যে অত বড় একটা দেশ,
তাকে ভাগ করে করে তারা রাজ্য করেছে। এই জায়গাটাই যদি আমি একটু মুশতাক আহমেদের কাছে আসি, যে আমাদের আসলে প্রদেশের যুক্তিটা কি কতটা শক্তিশালী যে শুধুমাত্র ভৌগোলিক বিবেচনায় শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রিক করার জন্য যদি 4টা প্রদেশ এই ছোট্ট দেশে হয়, যেখানে আসলে আমরা একই জাতি, আমরা মোটামুটি যদি বলি ক্ষুদ্র নৃগোষ্ঠী কয়েকটি ছাড়া, সেই জায়গায় আসলে কি অবস্থা হতে পারে? ধন্যবাদ আপনাকে বন্ধু সাইফুল, যে কথাটি বলেছেন ভারতের, নেপালের এবং আরও অনেক দেশের উদাহরণ টেনে এনে উনি প্রদেশ সৃষ্টির যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটার সূত্র ধরেই আমি বলবো, যেটা আপনি নিজেও বলেছেন, যে আসলে আমাদের দেশটা কিন্তু খুব বড় না, যদিও জনসংখ্যার দিক থেকে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ জনসংখ্যাই আমাদের আছে, 18 কোটি বা 20 কোটি, হোয়াট এভার ইট ইজ। তো সেই জায়গায় আমাদেরকে প্রদেশে বিভক্ত করার যে যৌক্তিকতাটা প্রথমে বুঝতে হবে যে তারা কোন প্রেক্ষিতে এই প্রস্তাবটা দিয়েছেন। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল জনপ্রশাসনের সংস্কারের জন্য। সেই জনপ্রশাসনের সংস্কারের ধারাবাহিকতা বা ওইটার আলোচনা করতে গিয়েই তারা বলে দিয়েছেন যে দেশটাকে 4টা প্রদেশে বিভক্ত করতে হবে। এই বিষয়টাকে আমরা এইভাবে দেখতে, মনে হতে পারে যে আমরা যদি 4টা প্রদেশে বিভক্ত করি তাহলে আমাদের দেশের জনপ্রশাসনের যত সমস্যা আছে সব সমস্যা দূরীভূত হয়ে যাবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখেছি, আমরা যদি নিকট অতীতে আমরা দেখি, যে কথাটি আপনিও বলেছেন, সাইফুলও বলেছেন, যে একটা সময় এই দেশে 4টা মাত্র বিভাগ ছিল, সেই 4টা বিভাগ থেকে এখন 8টা বিভাগ হয়েছে এবং আরও 2-1টা বিভাগের কথা শোনা যায় যে নাড়াচাড়া হচ্ছে, যে হতে পারে এই অবস্থায়। এই যে 4 থেকে 8 হলো, এই জায়গাটায় এসে আমরা কি দেখেছি, যে কি পরিবর্তন এসছে প্রশাসনে। একমাত্র কিছু অফিস আদালত তৈরি করা ছাড়া মানুষের কল্যাণকামিতার যে জায়গাটা, জনগণের কল্যাণকামিতার যে জায়গাটা, এই জায়গাটা কি তারা অ্যাড্রেস করতে পেরেছেন কিনা। আমরা যখন বলছি যে আমার দেশকে 4টা প্রদেশে বা 6টা প্রদেশে, কেউ কেউ বলছেন 9টা প্রদেশের কথাও বলছেন, ভালো কথা, হ্যাঁ, তো তখন আমাকে বুঝতে হবে যে কেন আমি এটা চাচ্ছি। এই যে আপনার কথাতে আপনি বলেছেন যে কেন্দ্রীভূত যে প্রশাসন ব্যবস্থা, এই কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো এই কাজটি তো আমরা 80-র দশকে করেছিলাম, উপজেলা করা হয়েছিল, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটা দর্শন নিয়ে উপজেলা প্রশাসন তৈরি করা হয়েছিল। কিন্তু গত 30-35 বছরে আমরা দেখলাম কি উপজেলা হয়েছে, উপজেলাতে কিছু কর্মকর্তা গিয়েছেন, কিন্তু উপজেলা ব্যবস্থার যে দার্শনিক ভিত্তিটা, যে প্রশাসনে জনগণের অংশগ্রহণ, এই কাজটা কিন্তু হয়নি। এবং এই না হওয়ার পেছনে অনেক কারণ আছে। এর মাঝে গণতন্ত্রের দর্শনের কথা আসতে পারে, এর মাঝে আমাদের ক্যাপাসিটির কথা আসতে পারে, অন্যান্য বিষয় আসতে পারে। তাই আমি মনে করি এই মুহূর্তে যে আমরা যে কথাটি বলছি যে 4টা প্রদেশে বিভক্ত করা, এই 4টা প্রদেশে বিভক্ত করলে সমস্যার সমাধান হবে না, বরং আরো নতুন নতুন সমস্যাকে উস্কে দেওয়ার একটা সমস্যাগুলো আভাসও নিশ্চয়ই আমরা এখন, মানে যারা বিশেষজ্ঞ আছেন তারা নানা শঙ্কা করেন। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনার কাছে আসতে চাই। এই ক্ষেত্রে ধরেন পার্বত্য চট্টগ্রাম স্বতন্ত্র অঞ্চল করার দাবি তো অনেক আগে থেকে উঠে আসছে, কিংবা ধরেন 4টা প্রদেশ যখন হবে, বা ধরেন 5টা বা 9টা প্রদেশও যখন হবে, তখন যে কোনো একটা অঞ্চল বলতে পারে না যে আমি কেন প্রদেশ হব না, আমি আসলে প্রদেশের মধ্যেও বৈষম্যের শিকার হচ্ছি। তো সেই জায়গায় এত দাবি আমাদের সামলানো সম্ভব হবে কিনা, এটাও তো নিশ্চয়ই একটা বড় প্রশ্ন। আমার ধারণা যদি প্রদেশ হয়েই যায়, শেষ পর্যন্ত 17টা প্রদেশ হয়ে যাবে। ওই যে সেই আগে যে আমাদের 17টা জেলা ছিল, বৃহত্তর 17টা জেলা ছিল, সেই 17টা প্রদেশ হয়ে যাবে। সেই 17টা প্রদেশ হওয়ার পরে
যে জটিলতাগুলো এখন দেখেন, যেমন ধরেন কি যে 83 সালে যখন 84 সালে নতুন জেলাগুলো তৈরি হলো, আমরা যেহেতু ওই বৃহত্তর জেলাগুলোকেও আমরা দেখেছি এবং পরবর্তীতে ছোট জেলাগুলোকেও দেখলাম, আমরা দেখছি মানুষের ভিতরে একটা পরিবর্তন এসে গেছে। সেই পরিবর্তনটা হচ্ছে যে আগে যে বৃহত্তর জেলা, যেমন ধরেন একটা মানুষ যার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁতে বা পঞ্চগড়ে, তিনি কিন্তু ওন করতেন যে আমি দিনাজপুরের। এখন তারা কিন্তু দিনাজপুরকে আর ওন করেন না, তারা হচ্ছে এখন ঠাকুরগাঁ অথবা পঞ্চগড় বা পাবনা বা সিরাজগঞ্জ, এই যে তাদের কিন্তু ওন করার জায়গাটা কমে গেছে। এবং কমে যাওয়াতে কি হলো যে ময়মনসিংহ জেলাটা অনেক বড় জেলা ছিল। ময়মনসিংহ জেলাকে তারপরে যখন পরে বিভাগ করলো, দেখেন বৃহত্তর ময়মনসিংহ জেলা নিয়ে কিন্তু বিভাগ হয়নি। কি হলো, তার ভেতর থেকে বাদ পড়ে গেল হচ্ছে আপনার টাঙ্গাইল আর হচ্ছে কিশোরগঞ্জ। এই দুটো জেলা কিন্তু ময়মনসিংহ বিভাগে গেল না, তারা থেকে গেল হচ্ছে ঢাকা বিভাগের সাথে। কিন্তু দেখা যায় কালচার বা ভাষার যে টান ময়মনসিংহে তারা এককালে বৃহত্তর ময়মনসিংহ জেলার অধিবাসী তারা, এবং তারা আবার যখন সাংস্কৃতিক অনুষ্ঠান করে ময়মনসিংহ নিয়ে, তখন কিন্তু তারা আবার একসাথে, কিন্তু বিভাগের ক্ষেত্রে তারা কিন্তু ময়মনসিংহের সাথে না। আজকে যখন যদি প্রদেশ হয়, তাহলে বরিশাল কিন্তু আলাদা বিভাগ হয়ে বরিশালের একটা এন্টিটি তৈরি হয়ে গেছে। বরিশাল এখন চাইবে না যে আবার নতুন করে পুনর্মুসিক ভব হিসাবে খুলনায় ব্যাক করতে, কিংবা সিলেট চাইবে না যে এতে ব্যাক করতে, চিটাগংয়ে ব্যাক করতে। তদ্রূপভাবে আমার কাছে যেটা ভয় লাগছে সেটা হলো কি যে এই প্রদেশ গঠনের হাওয়া যেমন আমরা এখানে তুললাম, আমাদের কিন্তু পড়শি দেশগুলোরও প্রদেশ গঠনের হাওয়াটা চলছে। এই চলছে যেমন বলতে, আমি রংপুর এলাকাটাকেই যদি আমি ভাবি, তাহলে হচ্ছে যে রংপুরের উত্তরে কোচবিহার জেলাটা নিয়ে এবং পার্শ্ববর্তী অন্যান্য এলাকা নিয়ে তারা কামতাপুরী প্রদেশ করবার জন্য, রাজ্য করবার জন্য সেখানে আন্দোলন করছে। এখন এই কামতাপুরী যে ভাষাভাষী অঞ্চলটা, সেই ভাষাভাষী অঞ্চলের কিছুটা কিন্তু বৃহত্তর রংপুর এবং দিনাজপুরের মধ্যে পড়ে। এবং গুজব তো এটাও আছে যে পশ্চিমবঙ্গের, গুজব জানি না, মানে গুজব নাও হতে পারে, পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক গ্রুপ আসলে বলছেন যে বাংলাদেশের উত্তরবঙ্গের কিছুটা অংশ ওইখানে যুক্ত করে নতুন প্রদেশ হবে কিনা। আল্লাহ মাফ করুক, এগুলো অনেকে অনেক কিছু ভাবছে, বা ঠিক একই জিনিসটা কিন্তু আমাদের ধরেন যে হিল ট্রাক্সে যেটা, সেখানে আবার দেখেন একটা থ্রেট কিন্তু তৈরি হয়েছে, আরাকান সম্ভবত একটা স্বতন্ত্র রাষ্ট্র হয়ে যাবে। আরাকান যদি স্বতন্ত্র রাষ্ট্র হয়ে যায়, আমাদের কিন্তু সেই পুরনো যে ঐতিহ্যটা, সেই পুরনো ঐতিহ্যের যদি টান পড়ে, সেই আমরা যেমন ধরেন একটা জিনিস কি খুব বাস্তব সত্য হচ্ছে, 23.5 বছর পাকিস্তান ছিলাম, সেই 23.5 বছরের পাকিস্তান থাকার চেতনাই অনেকে ধারণ করে এখনো, সেই স্বপ্ন এখনো ভুলতে পারে না। সেখানে আমরা এককালে হরিকেল, সমতট, তারপরে বরেন্দ্র, রাঢ় ইত্যাদি এলাকা নিয়ে আমরা প্রায় 1000 বছর আমরা বাস করেছি। সেই ঐতিহ্য কিন্তু জিনে আমাদের মধ্যে রয়ে যেতে পারে, নাই যে তা বলি না। সেটা যদি থাকে, তাহলে আরাকান যদি ওদিকে আপনার রাখাইন যদি আলাদা রাষ্ট্র হয়ে যায়, আর আমরা যদি দিকে প্রদেশ গঠনের ডামাডোলের মধ্যে যাই, তখন যে আমাদের কেউ ছুটে যাবে না তা না। আরেকটা জিনিস যেটা ঘটবে সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে অনেকে প্রদেশ করার পক্ষ নেবেন। কেন নেবেন এটা বলি, যেমন ধরেন 1991 নির্বাচনে বা 2008-এর নির্বাচন পর্যন্ত, 91, 96, 8 এই 3টা নির্বাচনই তো আমরা মোটামুটি বলি যে সহি নির্বাচন হয়েছিল। এই 3টা নির্বাচনে আমরা দেখি যে এখনকার যে রংপুর বিভাগ, সেখানে কিন্তু একটা ভিন্ন রাজনৈতিক দল, তারা হচ্ছে আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, অঞ্চল ভিত্তিক একেবারেই। তো যদি মনে করা হয় যে প্রদেশ হবে, তাহলে আপনি যদি ওই প্রদেশ হলে পরে তারা আলাদা শাসনে থাকবে, কেন্দ্রীয় সরকার যেই থাক না কেন, তাহলে এটা যেমন আপনার রংপুর প্রদেশের জন্য ঘটতে পারে, এই একই ঘটনা সিলেট প্রদেশ, খুলনা প্রদেশ, চিটাগং প্রদেশের জন্য ঘটতে পারে। তখন হবে কি, অনেকেই মনে করবে যে আচ্ছা ঠিক আছে, অনেক রাজনৈতিক শক্তিই মনে করবেন যে আমি যদি কেন্দ্রীয় সরকার আমরা গঠন নাও করতে পারি,
আমরা আঞ্চলিক সরকার গঠন করতে পারবো। এবং আমরা আঞ্চলিক সরকার আজকে আমরা যেমন পশ্চিমবাংলায় যেমন দেখছি, ধরেন তৃণমূল কংগ্রেস, আর কিছু না হোক সে তো মুখ্যমন্ত্রী, তার তো কেন্দ্রীয় সরকারও হয়তো গঠন করতে পারবে না, কিন্তু তার তো একটা যে ওই কেন্দ্রীয় সরকারের সাথে বার্গেনিং করবার মতন তার যোগ্যতাটা আছে। বা আমাদের যে দিল্লিতেও আমরা দেখতেছি অরবিন্দ কেজরিওয়াল, তার কিন্তু আপনি ওই অংশটা নিয়ে সে কিন্তু তার ওখানে আছে। আপনি এখন দেখেন একটা বড় দেশে এটা যতটা সহজ, একটা ছোট দেশে যদি এই কোন্দল শুরু হয়ে যায় সেটা আসলে কেমন হতে পারে? এটা মারাত্মক বিশৃঙ্খলাই হবে। এবং তখন দেখা যাবে কি যে দাঙ্গা হাঙ্গামাগুলো আপনার যেমন ভাই এটা আমি তো বুঝি না, যেমন আপনার গোদাবরী নিয়ে আপনার যে ওদের যে পানি বন্টন আমি ভারতের, তাতে রাজ্যে রাজ্যে, বা আপনি মিজোরাম মণিপুরের মধ্যে কিন্তু বর্ডারের মধ্যে মারামারি চলতেছে, তাদের সীমান্তের মধ্যে মারামারি চলে, তাদের মিজোরাম পুলিশ আর এর পুলিশ, ভাগ্যের সেনাবাহিনী নেই প্রদেশগুলোনের, তাদের সেনা তাদের পুলিশে পুলিশে মারামারি হচ্ছে রীতিমতো একদম সেই দেশে দেশে। এটা ট্যাকেল করার অবস্থা আমাদের কি আছে? এটা তো একটা বড় প্রশ্ন, ঘটে যেতে পারে। এই যে আমাদের একটা ছোট দেশ, মোটামুটি আমরা একটা পরিবারের মতোই বলি, তো সেই জায়গায় আমাদের যে সীমিত সম্পদ রয়েছে সেটাকে তো আমরা কাজে লাগাতে চাই। দেখা যায় এক জায়গায় আমাদের ধান ভালো চাষ হয়, সেটা এখানে আসে, এখানে আমার যদি একটা ছোট ফুলকপি ভালো চাষ হয় এটা আবার অন্য জায়গায় যায়। তো এই যে সম্পদ বন্টনের জায়গাটা দেখা যাবে উত্তরবঙ্গে খরা চলছে, তখন আবার ওদের এক সময় এই যে সম্পদ ভাগের বিষয়টি প্রদেশ গঠনের সময়, এটা আসলে আমাদের জন্য অনেক জটিলতা বয়ে আনবে না? ব্যাপারটিকে সাইফুল যেটি বলেছেন, উনি আন্তরাষ্ট্রীয় প্রেক্ষিতটাও ব্যাখ্যা করেছেন। উনি একজন বিদ্বান মানুষ, হ্যাঁ, তো করেছেন। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে সম্পদের যে ব্যাপারটি, গোটা বিষয়টাকে কিন্তু একটা রাজনৈতিক বিষয়। এই যে আমরা প্রদেশ হবে কি হবে না, হলে কিভাবে হবে, এই সিদ্ধান্তটা এটা কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত। এটা কোনো অবস্থাতেই আমলাতান্ত্রিক সিদ্ধান্ত হওয়া উচিত না। প্রথমেই এই বিষয়টা আমাদের বুঝে নিতে হবে। দ্বিতীয় যে কথাটি সেটা হলো যে প্রতিটা বিষয়েরই কিছু ইতিবাচক দিক থাকে, কিছু নেতিবাচক দিক থাকে। অবশ্যই যারা এই প্রস্তাবটি উপস্থাপন করেছেন তারা ইতিবাচক দিকটাই দেখেছেন, হ্যাঁ, নিশ্চয়ই ইতিবাচক দিক আছে। যে আবার নেতিবাচক দিকটা আমরা কিছু কিছু আমরা এখানে আলোচনা করছি। এখানে এই যে কোন্দলের ব্যাপারটি বলেছেন, আমি একটা উদাহরণ দিতে পারি। ভোলা, বাংলাদেশের যে ভোলার পাশ দিয়ে যে নদীটা এসছে, নদীর ওই পারে হলো যে নোয়াখালীর না লক্ষ্মীপুরের রামগতি উপজেলা, আর ভোলার তজুমুদ্দিন লালমোহন উপজেলা। মাঝখানে একটা দ্বীপ আছে, চর আছে আর কি, চর জহিরুদ্দিন বা এরকম একটা। দেখা যেত যে এই চর নিয়ে প্রতি বছরই এই দুই জেলার মধ্যে প্রশাসনিক কর্মকর্তারাও পর্যন্ত বিভক্ত হয়ে যেতেন। হ্যাঁ, লক্ষ্মীপুরের প্রশাসন ওই রামগতির লোকদেরকে সমর্থন করতেন, ভোলার প্রশাসন তজুমুদ্দিন এই লালমোহনের লোকদেরকে সমর্থন করতেন। এবং এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তো এখন যদি আমরা নতুন করে আবার সেই প্রদেশের ধারণায় ফিরে যাই, তাহলে অনেক জায়গাতেই এই বিষয়টা আসবে। আর সম্পদের কথাটাই যেটি আপনি বললেন, আমাদের মতো একটা ছোট দেশে আমি মনে করি, যদিও আমরা রাজনীতির কথা, প্রশাসনের কথা, বিকেন্দ্রীকরণের কথা আমরা বলি, কিন্তু একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত, একটা লেভেল পর্যন্ত নিয়ন্ত্রিত কেন্দ্রিকতার প্রয়োজন আছে। আমি এটাকে বলবো নিয়ন্ত্রিত কেন্দ্রিকতা। হ্যাঁ, তো সেই নিয়ন্ত্রিত কেন্দ্রিকতাটা যদি না থাকে, তাহলে এই সম্পদ, এক জায়গার সম্পদ আরেক জায়গায় যাবে কি যাবে না, গেলে কিভাবে যাবে, এবং যখন এই প্রদেশ আসবে সেই প্রদেশকে আমরা কি কি ক্ষমতা দেব, তাকে কি আমি ভ্যাট আরোপের ক্ষমতা দেব, হ্যাঁ, নাকি ট্যাক্স আরোপের ক্ষমতা দেব, এই প্রশ্নগুলো এসে যাবে ধীরে ধীরে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, এটার সাথে এই আমার যে গণতন্ত্র, অর্থাৎ নির্বাচন কমিশন বিভিন্ন প্রদেশে বিভিন্নভাবে তাদেরও কিছু ইয়ে থাকবে। যখনই আমি একটা প্রদেশের কথা বলবো, প্রদেশ বলতে তো শুধু একজন প্রাদেশিক গভর্নর নয়, তার
পুরো আমলাতান্ত্রিক সেটআপ নিয়ে তাকে থাকতে হবে এবং এটা একটা মাথা ভারী প্রশাসনের তৈরি করবে, যেখানে আমরা পুরনোটা নিয়ে হিমশিম খাচ্ছি, নতুনটা নিয়ে আমরা কতটা আমরা পুরনোটা নিয়ে হিমশিম খাচ্ছি, আর এই মুহূর্তে আমরা সেটাকে কতটুকু এফোর্ড করতে পারবো। হ্যাঁ, অর্থনৈতিকভাবে আমার দেশের এখনো আমরা ওই রেমিটেন্সের উপরেই চলছি। রেমিটেন্স শব্দটাকে আমরা খুবই বড় করে আমরা সবসময় ইয়ে করছি, কিন্তু আমাদের দেশ থেকে যে যারা বিদেশে যায় কত কষ্ট করে তারা যে দেশে টাকাটা পাঠায়, আমরা কি আশা করব এই মানুষগুলো চিরকাল এইভাবে লেবার হিসাবে কাজ করার জন্য সৌদি আরব বা আরব বিশ্বে পড়ে থাকবে? নিশ্চয়ই না। তাহলে ওই অবস্থায় আমি মনে করি এক জায়গায় ফুলকপি ভালো হচ্ছে, হ্যাঁ, আরেক জায়গায় গাজর ভালো হচ্ছে, এটা হবেই। হ্যাঁ, তার চেয়ে বরং আমাদের মাঝে যে দূর দূরান্তের অঞ্চলগুলোতে কিভাবে যোগাযোগ এমনিতেও ভালো হয়েছে, তারপরেও অর্থনৈতিক যোগাযোগ, এই মাল পরিবহন থেকে শুরু করে বাজারজাতকরণের যে ব্যবস্থাপনা, এটাকে ইউনিটিটা তৈরি করা যায়, সেটাই আমি মনে করি যে ভালো হবে। অন্যথায় এই প্রদেশ করে নতুন নতুন ইস্যু তৈরি করা হবে। আর সবচেয়ে বড় কথা যে এটা একটু রাজনৈতিক বিষয়, যে গত 5ই আগস্টের পরে বাংলাদেশ একটা নতুন যাত্রা শুরু করেছে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন। এবং সেই যাত্রারই একটা অংশ হিসেবে এই বিষয়গুলো আসছে। এখন আমাকে প্রায়োরিটাইজ করতে হবে যে আমি কোন কাজটাকে বেশি গুরুত্ব দেব এই মুহূর্তে। হ্যাঁ, আমার প্রদেশ করাটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি যে অবস্থাটা আছে সেই অবস্থাটাকে উন্নত করা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ? জনাব সাইফুল ইসলাম চৌধুরী, এই প্রশ্নটাও আপনার কাছে থাকবে মোশতাক আহমেদের কাছ থেকে যেটি পেলাম। এবং শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় যে মোশতাক আহমেদের মতো যে আমাদের আসলে কেন্দ্রিকতাটাই আরো বেশি শক্তিশালী করা উচিত, নাকি বিকেন্দ্রীকরণ অন্য কোনো উপায়ে করে আসলে আমাদের প্রশাসনকে শক্তিশালী করা? দেখেন, এক সময় ঢাকা থেকে খুলনা যেতে 24 ঘন্টারও বেশি সময় লাগতো, এখন ঢাকা থেকে খুলনা যেতে সময় লাগে 3.5 ঘন্টা, এবং ঠিকভাবে বোধহয় গেলে পরে 3 ঘন্টাতেও যাওয়া যাবে। তো সেখানে আপনি কেন আর প্রদেশ করে তাকে দূরে ঠেলে দেবেন? বরঞ্চ খুলনাকে এখন তো আমার কাছে তো আমি যে খুলনা, নড়াইল এগুলোকে এখন মনে হয় ঢাকার উপশহর। বাংলাদেশ যে আয়তনের এবং আমাদের রাজধানীটা যেখানে একদম মাঝখানে, এটা কিন্তু আমাদের পরম সৌভাগ্য যে ঢাকা হচ্ছে দেশের মাঝখানের একটা শহর। এবং পুরা ঢাকা থেকেই আজকে আমরা ধরেন চিটাগংয়ে যেতে ট্রেনের এক সময় লাগতো 4.5 ঘন্টা, এখন লাগে 5.5-6 ঘন্টা। তো এটাকেও কমানো যাবে। এইগুলো করলে আমাদের সব কিছুই খুবই কাছাকাছি। উত্তরবঙ্গ যেটা রংপুর, দিনাজপুর, এটাও এক সময় যেতে আপনার দিন পার হয়ে গেছে, মানে দিন বলতে 24 ঘন্টা পার হয়ে গেছে, সেটাও এখন আপনার 10-11 ঘন্টার মধ্যে যাতায়াত করা যায়। অতএব এগুলো না আমরা সবই ঢাকার ক্লোজ হয়ে আসতেছি। একদম ঢাকা কেন্দ্রিকই, ঢাকাকে শক্তিশালী করে সবার এই যে আমরা এই কেন্দ্রীভূত সরকারটাই যেটা, এটাকে আমরা ঠিকভাবে যদি চালাই, আর আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যেটা যে স্থানীয় পর্যায়ে যেটা আছে, উপজেলা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, তাদেরকে শক্তিশালী করলেই একদম কাফি। এটার জন্য আর কোনো দরকার নেই যে প্রদেশ করে নতুন গভর্নর করা, মুখ্যমন্ত্রী করা, আর ভুরি ভুরি মন্ত্রী করার কোনো দরকার নেই। তবে এটা একটা লাভ হবে, সেটা হচ্ছে অনেক লোক বলবে যে আমি মন্ত্রী, যেটা হচ্ছে খাসিয়াপুঞ্জিতে যেমন প্রচুর মন্ত্রী আছে, খাসিয়াপুঞ্জিতে গেলে পরে দেখবেন যে পরিচয় হবে মন্ত্রী। আরে মন্ত্রী মানে কি, ওখানে যেমন মন্ত্রী
ওই রকম আমাদের প্রচুর মন্ত্রী হবে, এটা লাভ হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনারা দুজনকে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন আজকে আমাদের দুজন অতিথির মতো 4 প্রদেশ গঠন হলে 400 সমস্যার সৃষ্টি হবে, আর সেই সমস্যা হয়তো জ্যামিতিক হারে বাড়তেও থাকতে পারে। তাই আমরা চাই এমন একটা সংস্কার, যে সংস্কার আসলে নতুন করে আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি করবে না, বরং আমাদের প্রশাসন বা আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে আরও বেশি শক্তিশালী করবে, এবং যে কাঠামো রয়েছে কোনো কোনো জায়গায় সেখানে কাজ করেও হয়তো আমরা এই কাজটা করতে পারি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার কথা হবে।